চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে পিরোজপুর জেলায় জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কিছু পরিবার। আপনার তো কোনো সিনেমার কাজ নেই, আপনার এই অর্থ যোগানটা কোথেকে আসে? কোনো অবৈধভাবে আসে নাকি? এটা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। ইনকাম ট্যাক্সে চাকরি করেন, আপনি দুদকে চাকরি করেন। যদি আমরা বলি যে ইনকাম ট্যাক্সে কি আপনি সঠিকভাবে ইনকাম ট্যাক্স দেন? হ্যাঁ, আমি অবশ্যই দিই, আমার ফাইল আছে। শুনুন, বসেন, আমার কথা শুনুন। আমি বিগত এগুলোতে এই যে জায়েদ খান এখন এও তো যে বেনজির আহমেদ যখন র্যাপিড ডিজি তার কাছে বসে থাকতো সারা ক্ষমতার চেয়ারে বসে 3টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি করেছিলেন বেনজির আহমেদ। সব আবেদনেই দিয়েছিলেন বায়োবিও ফোন নাম্বার। সবশেষ আবেদনটি প্রায় ধরা পড়ে গেলেও র্যাব ডিজির প্রভাব খাটিয়ে সেই প্রাইভেট সার্ভিস দিয়েই পাসপোর্ট পেয়ে যান 24 ঘন্টার মধ্যে। বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। এখন যারা এই বেনজির আহমেদকে নিয়ে সমালোচনা করছেন তারা প্রত্যেকে হিপোক্রেট এবং প্রত্যেকে এরা হচ্ছে দুষ্ট, আমি মনে করি বেঈমান। কারণ এই বেঈমানগুলা একটা কথাও কিন্তু বেনজির আহমেদকে নিয়ে পূর্বে লেখেন নাই। বেনজির আহমেদের সে বড় বেনজির বর্তমানে সার্ভিং আছে, তাদের কি কেউ লেখে না কেন? তার চেয়ে বিগার, আমি নাম বলবো না, আপনি অনুমান করতে পারেন, তার চেয়ে বেশি টাকা বানানোর লোক বর্তমানে আছে। তার চেয়ে অনেক গুণ বেশি সম্পত্তি তার আমেরিকা আছে, তার চেয়ে অনেক গুণ বেশি সম্পত্তি তার গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে, বিভিন্ন জায়গায় আছে। বাংলাদেশের কর এবং ভ্যাটের টাকার নামে দেশের কোটি কোটি মানুষের সারা বছর ধরে লুটপাট করবার যে মহাপরিকল্পনা এই সরকার হাতে নিয়েছে, সেটাই হচ্ছে বাজেট। এই বাজেটে গরিব মানুষের কিছু যায় আসে না। একটা গণতান্ত্রিক অবৈধ দখলদার সরকার কখনো জনকল্যাণের বাজেট তৈরি করতে পারে না। তাদের বাজেট হচ্ছে লুটেরার বাজেট। আমরা এই লর্ড ক্লাইভদের উত্তরসূরিদের এই বাজেটকে প্রত্যাখ্যান করছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের এখন মোস্ট অফ দ্য নিউজ হচ্ছে ডক্টর বেনজিরকে কেন্দ্র করে। দর্শক, প্রতিটা দিনই এই বেনজিরকে কেন্দ্র করে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নতুন তথ্য। তো দর্শক, এখন কিন্তু শুধু বেনজির নয়, এবার বেনজিরকে ছাপিয়ে গেছে আরও এক বড় বেনজির। তো দর্শক, কে সেই বড় বেনজির? এই গোপন তথ্যটি ফাঁস করেছেন মেজর রেজাউল করিম। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক বেনজিরকে নিয়েই যে এত কাণ্ড, এর সাথে আরও যে কত বেনজির আবিষ্কৃত হচ্ছে তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন। তো প্রিয় দর্শক, এই বেনজিরের থেকেও কয়েক শতগুণ সম্পদ এদের থেকে বড় বেনজিরদের রয়েছে। তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সেই বড় বেনজিরদের নাম প্রকাশ করলাম না। আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন সেই বড় বেনজির কারা। তো দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। সেই সাথে দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে ভিডিওটি শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখবেন একটু পরেই। তাই বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। উনি যে বিদেশ গিয়েছেন, এটা কি বাংলাদেশ চাই আটকাতে পারতো না? ওনাকে বিদেশ যেতে কারা হেল্প করছে? এই দেশের সরকারি কর্মকর্তারাই। সব বাদ দিলাম, বেনজির আহমেদের সে বড় বেনজির বর্তমানে সার্ভিং আছে, তাদের কি কেউ লেখে না কেন? তার চেয়ে বিগার, আমি নাম বলবো না, আপনি অনুমান করতে পারেন, তার চেয়ে বেশি টাকা বানানোর লোক বর্তমানে আছে। তার চেয়ে অনেক গুণ বেশি সম্পত্তি তার আমেরিকা আছে, তার চেয়ে অনেক গুণ বেশি সম্পত্তি তার গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে, বিভিন্ন জায়গায় আছে, বর্তমানে সার্ভিং আছে। হ্যাঁ, এরকম অনেক আছে, একজন অনেক আছে। তাদের কিনে কেউ লিখছে না কেন? বেনজির আহমেদ পিছনে লাগছেন। আগে সার্ভিং 2-4 জন কিনে লেখেন না, তারপরে বেনজির আহমেদ কিনে বলে। আবার তারপরে জেন আজিজের পিছনে লাগছেন। জেন আজিজের পিছনে কেন লাগছেন? তার চেয়ে বড় দুর্নীতিবাজ নাই বাংলাদেশে, প্রচুর আছে, তার চেয়ে বহুগুণে বেশি করছে। তাদের কথা সার্ভিং থাকা অবস্থায় লিখতেছেন না, সার্ভিং থাকা অবস্থায় প্রশংসা করতেছেন, চাটুকারিতা করতেছেন। যখন উনি রিটায়ারমেন্টে গেছেন, যখন উনি একটা মরা গরু, ইউ আর জাস্ট জাম্পিং উইথ দ্য ডেড কাউ। কেন এই ডেড কাউ নিয়ে জাম্পিং করাতে কিছু নাই, এটা একটা হ্যাপি হওয়ার কিছু নাই। দেখতে পাচ্ছি এখন সমালোচনা করছেন, এটা হাস্যকর। বাংলাদেশে এখন যারা এই বেনজির আহমেদকে নিয়ে সমালোচনা করছেন তারা প্রত্যেকে হিপোক্রেট এবং প্রত্যেকে এরা হচ্ছে দুষ্ট, আমি মনে করি বেঈমান। কারণ এই বেঈমানগুলা একটা কথাও কিন্তু বেনজির আহমেদকে নিয়ে পূর্বে লেখেন নাই। যদি এমন হতো যে তারা পূর্বে কিছু প্রতিবাদ করেছে, এখন যারা সমালোচনা করেছে তারা আবার পূর্বে সবাই প্রশংসায় পঞ্চমুখ ছিল, প্রশংসা করছে সবাই, অনেক আছে। আপনি ফেসবুক পোস্ট দিয়েছে, তাকে ট্যাগ করে তার সাথে সেলফি তুলছে, তার ওখানে গিয়েছে, ঘন্টার পর ঘন্টা ওয়েটিং রুমে বসেছিল, তার কাছে যে তার মানে এমন কোনো বিষয় নাই যে প্রশংসা করে। বললাম না যে একজন রূপসী নারীর প্রশংসা মানুষ যেভাবে করে ঠিক ওইভাবে ওনার রূপের প্রশংসা করে। আপনাকে খুব সুন্দর লাগছে, আপনার টাইটা আমার তো সুন্দর লাগছে, আপনাকে সেরকম হ্যান্ডসাম লাগছে, মানে বিব্রতকর প্রশংসা করতে থাকে। আর বাকি ছিল নায়ক হওয়া, না হলে সবই। হ্যাঁ, ওনাকে নায়ক বানিয়ে ফেলছিল তারা। হ্যাঁ, এবং বাংলাদেশে কিছু নারী সমাজ আছে, তারাও তারে এবং কি বলবো, যে মহিলা আইনজীবী বলেন, মহিলা আওয়ামী লীগ বলেন, মহিলা দল বলেন, মহিলা স্বেচ্ছাসেবক লীগ বলেন, মহিলা যুবলীগ বলেন, এই তারপরে আমাদের যে বিভিন্ন যে নায়িকারা আছেন চলচ্চিত্র জগতের, এরাও যে প্রশংসা করেছেন রীতিমতো। এই যে জায়েদ খান এখন এও তো যে বেনজির আহমেদ যখন র্যাপিড ডিজি তার কাছে বসে থাকতো, সর্বক্ষণ বসে থাকতো, যখন আপনি র্যাবে ছিলেন।
দেখেছেন আপনি? আমি ছিলাম না, ওইটা আপনি পার্সোনালি আমাকে এটা ইয়ে করেন না, কারণ আপনি আপনার উইটনেসিংটা খুবই নিজের চোখে দেখেছেন বলেছেন। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা সমালোচনা করছে, এটা খুবই হাস্যকর। আমি সত্যি কথা, আমি যেমন এখন পর্যন্ত ওনাকে নিয়ে কিছু লিখিনি, চুপ আছি। বরং কারণ উনি যখন সার্ভিং, উনি আইজিপি, আমার মনে আছে তখন আমি ওনাকে নিয়ে ফেসবুকে একটা লেখা দিয়েছিলাম। তো তখন তো একটা মানুষও পাইনি যে তাকে নিয়ে সমালোচনা করে, অথচ এখন সমালোচনা করছে। আচ্ছা, যাই হোক, তো বেনজির আহমেদ প্রসঙ্গ বাদ, আমি মনে করি এই বিষয়ে আলোচনাই করা উচিত না, কারণ এখন তার বিচার হোক না ইম্যাটেরিয়াল। কারণ বেনজির আহমেদ নিয়ে যা করা হচ্ছে, এইটা আমি মনে করি এটা কোনো গুড ইনিশিয়েটিভ না। এটা হলো একটা আমেরিকার প্রতি একটা আই ওয়াশ, কারণ তার প্রতি স্যাংশন আছে, অনেক কিছু আছে। এইটার উদ্দেশ্য অন্যরকম। এটা কোনো দুর্নীতি দমনের উদ্দেশ্যে বা কোনো দুষ্টের দমনের জন্য অথবা কোনো অন্যায়ের অপরাধের জন্য এই অ্যাকশন নেওয়া হয় নাই, দ্যাট ইজ ফর শিওর। এটা করা হয়েছে একটা আই ওয়াশ কমপ্লিটলি। এটা কেউ অ্যাগ্রি করুক না করুক, আমি সেটা বলবো না, বাট দিস ইজ কমপ্লিটলি আপনার ফলস প্রোপাগান্ডা যে তার বিরুদ্ধে একজন অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে, ভালো অ্যাকশন নেওয়া হয়েছে, তার উপর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, ব্লা ব্লা। উনি যে বিদেশ গিয়েছেন, এটা কি বাংলাদেশ চাই আটকে দিতে পারতো না? ওনাকে বিদেশ যেতে কারা হেল্প করছে? এই দেশের সরকারি কর্মকর্তারাই। সব বাদ দিলাম, বেনজির আহমেদের চেয়েও বড় বেনজির বর্তমানে সার্ভিং আছে, তাদেরকে নিয়ে কেউ দেখে না কেন? তার চেয়ে বিগার, আমি নাম বলবো না, আপনারা অনুমান করতে পারেন, তার চেয়ে বেশি টাকা বানানো লোক বর্তমানে আছেন। তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্পত্তি তার আমেরিকা আছে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্পত্তি তার গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে, বিভিন্ন জায়গায় আছে, বর্তমানে সার্ভিং আছে। হ্যাঁ, এরকম অনেক আছে, একজন অনেক আছে। তাদেরকে নিয়ে তো কেউ লিখছে না কেন? বেনজির আহমেদ পিছনে লাগছেন। আগে সার্ভিং 2-4 জনকে নিয়ে লেখেন না, তারপরে বেনজির আহমেদকে নিয়ে বলেন। আবার তারপরে যে আজিজের পিছনে লাগছেন, আজিজের পিছনে কেন লাগছেন? তার চেয়ে বড় দুর্নীতিবাজ নাই বাংলাদেশে, প্রচুর আছে, তার চেয়ে বহুগুণে বেশি করছে। তাদের কথা সার্ভিং থাকা অবস্থায় লিখতেছে না, সার্ভিং থাকা অবস্থায় প্রশংসা করতেছেন, চাটুকারিতা করতেছেন। যখন উনি রিটায়ারমেন্টে গেছেন, যখন উনি একটা মরা গরু, ইউ আর জাস্ট জাম্পিং উইথ এ ডেড কাউ। কেন? এই ডেড কাউ নিয়ে জাম্পিং করাতে কিছু নাই, এটা একটা হ্যাপি হওয়ার কিছু নাই। আপনার পারলে যে যিনি দায়িত্বে চেয়ারে বসে দুর্নীতি করছেন তখন কথা বলেন যে এই চেয়ারের অবমাননা করছেন, তুমি চেয়ার থেকে সরো। একটা সাংবাদিক তারপরে, কারণ এখন আমরা কি প্রশ্ন তুলছি, এখন আমরা বারবার প্রশ্ন তুলছি, তখন তো জানতো না কেউ, তখন তো বলেনি কেউ, তখন তো দেখেনি কেউ, রাইট? কে বলছে জানতো না? সবাই জানতো। না, মানে এই যে বেনজিরের ব্যাপারে, বেনজির আমাদের ব্যাপারে এখন সবাই বলছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তখন তো এমন ধরনের অভিযোগ আসেনি, তাহলে আমরা কিভাবে দেখবো? এখন ফরগেট অ্যাবাউট বেনজির আহমেদ রাইট নাও। আপনাকে যদি বলি আমি 5 জন চরম দুর্নীতিবাজ যারা 100 কোটি টাকা দুর্নীতি করেছে, এরকম 5 জন নাম আপনি বলতে পারবেন না? বুকে নাম বলতে হবে না, পারবেন না? বলেন, টেল মি, পারবেন না আপনি? অবশ্যই বেনজির আহমেদ সম্পর্কে সবাই জানতো। এদের গায়ের রং আমার আপনার মতো, এরা লর্ড ক্লাইভের মতো বড় ডাকাত, কিন্তু এরা সাদা চামড়ার লোক না। এই দুই পার্থক্য ছাড়া বাংলাদেশের আওয়ামী দখলদারদের, বাংলা লর্ড ক্লাইভের বংশধরদের থেকে কোনো ন্যূনতম পার্থক্য নাই। আমার রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের 2 টাকার কোনো লাভ ক্ষতি নাই এই বাজেটে। যেই কৃষক ঘাম ঝরায় ফসল ফলান, সেই কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছেন না। জেলে মজুর আর কৃষকের বাংলাদেশ আমরা ফেরত পেতে চাই, যেই বাংলাদেশের বাজেটে প্রতিদিনকার নিম্ন মধ্যবিত্ত জনগণের কষ্টের কথা ফুটে উঠবে, যেই বাংলাদেশের মানুষ বাজেট পরবর্তী বাজারে গিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে, সেই বাজেট আমরা চাই। এবং একটা আওয়ামী দখলদারদের কাছ থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনিয়াদের মতো করে লর্ড ক্লাইভের উত্তরসূরিদের কাছ থেকে এরকম দেশমুখী কল্যাণমুখী কোনো বাজেট কখনোই সম্ভব হবে না। এটাই আমরা বলেছি, যাদের কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই। সেই লুম্পেন্ট মধ্যবিত্তকে বারবার খুশি এবং সন্তুষ্ট করবার জন্য ঋণ এবং খাটতি নির্ভর বাজেট করে বাংলাদেশের কর এবং ভ্যাটের টাকার নামে দেশের কোটি কোটি মানুষের 12 বছর ধরে লুটপাট করবার যে মহাপরিকল্পনা এই সরকার হাতে নিয়েছে, সেটাই হচ্ছে বাজেট। এই বাজেটে গরিব মানুষের কিছু যায় আসে না। 16 এবং 17 শতাব্দী থেকে শুরু করে ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসক আর বাংলাদেশের এই আওয়ামী দখলদারদের মৃত্যু পার্থক্য মাত্র 2টা। সেটা হচ্ছে ওরা 7000 মাইল থেকে দূর থেকে এসে বর্গীদের মতো ভক্তের মতো বাংলাদেশ দখল করে, বাংলা এবং ভারতবর্ষ দখল করে লুটপাট করেছে। আর এরা আমার দেশের লোক, এরা বাংলাদেশের চেতনা বিক্রি করে, মুক্তিযুদ্ধকে প্রতিদিন এবং প্রতি রাতে অপমান করে বাংলাদেশ রাষ্ট্রে একটা দখলদারিত্বের শোষণ কায়েম করেছে। বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত এবং ঢাকার শহরের মুভমেন্ট মধ্যবিত্তদেরকে আমরা বলছি, যেই মানুষটা আমাদের জন্য ফসল ফলায়, আলু পেঁয়াজ দিচ্ছেন বাজার ভরে, সেই মানুষগুলোর 2 টাকার লাভ হয় না। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত প্রত্যেক দিন বাজারে গিয়ে যে হাবিশ্বাস করতে হচ্ছে, প্রত্যেক দিনকার প্রয়োজনীয় পণ্যে শত শতাংশের যে মূল্যস্ফীতি হয়েছে, সেটাই কোনো লাভের কোনো দিশা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না। একটা গণতান্ত্রিক অবৈধ দখলদার সরকার কখনো জনকল্যাণের বাজেট তৈরি করতে পারে না। তাদের বাজেট হচ্ছে লুটেরার বাজেট। আমরা এই লর্ড ক্লাইভদের উত্তরসূরিদের এই বাজেটকে প্রত্যাখ্যান করছি। ঘাটতি এবং
এবং ঋণ নির্ভর এই লুটপাটের বাৎসরিক মহাপরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি। আমরা প্রত্যাখ্যান করছি বাংলাদেশ রাষ্ট্রের 20 কোটি মানুষের কোনো ম্যান্ডেট ছাড়া যেই সরকার গত 15 বছর থেকে এই দেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দখল করে আছে, তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নয়। গরিব মানুষরা যারা 12 কোটি মানুষ ভোট দেয় নাই, সেই ভোটারদের ব্যবসা বাণিজ্য থেকে জোর করে ভীতি দেখায়, মামলা করায়, নতুন করে কর এবং ট্যাক্সের ভ্যাটের বসায় টাকা উদ্ধার করবার কোনো অধিকার এই অবৈধ দখলদার সরকারকে দেওয়া হয় নাই। তাই আমরা বারবার বলেছি এই রাষ্ট্রের কাছে আমাদের কোনো প্রস্তাবনা নাই। একমাত্র প্রস্তাবনা হচ্ছে এই দখলদার লর্ড ক্লাইভের বংশধর আছে আওয়ামী লীগ নামধারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে হবে। এই বাংলাদেশের দখলদারিত্ব থেকে দেশকে নতুন করে স্বাধীন করতে হবে। এই দেশকে বাংলাদেশিদের জন্য বানাতে হবে। তো দর্শক, দেখলেন আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।